আমরা দীর্ঘ 15টি বছর ভোট দিতে পারিনি, আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। দেশে একটি সরকার ছিল, কিন্তু সেই সরকার ছিল ফ্যাসিস্ট। মানুষের কথা বলার অধিকার দিত না, মানুষের অধিকার দিত না। কথা বললেই গুম, কথা বললেই খুন, কোনো বিচার নেই। এ ধরনের একটা প্রেক্ষাপটে আমরা 15টি বছর কাটিয়েছি এবং বিভিন্ন সময় আমরা আন্দোলনের চেষ্টা করেছি। আমাদের যারা বড় বড় দলগুলো রয়েছে, বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল, আমরা আন্দোলন কর্মসূচি দিয়েছি, সেগুলো আমাদেরকে করতে দেওয়া হয়নি। সেখানে লাঠিচার্জ করা হয়েছে, গুলি করা হয়েছে। এই ধরনের একটি প্রেক্ষাপটে আমাদের তরুণ সমাজ তারা একটা আন্দোলন শুরু করে। চাকরিতে কোঠা নিয়ে তারা আন্দোলনটা প্রথম শুরু করে, কিন্তু সেই আন্দোলনটা সার্বজনীন আন্দোলনে পরিণত হয়। দল, মত, ধর্ম, বর্ণ এবং নারী, শিশু সকল পর্যায়ের মানুষ যখন নেমে পড়ে, তখন ফ্যাসিজমের পতন হয়, দেশে গণতন্ত্র মুক্তি পায়। এবং ছাত্রদের কথা ছিল যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার দেখতে চাই, আমরা বৈষম্য দেখতে চাই না। আসলে তরুণরা যখন নেমে পড়ে, তখন অন্য ফ্যাসিজম সেখানে টিকে থাকা কঠিন। তা আমরা বিশ্বাস করি যে বর্তমানে যে পরিস্থিতি এখন বিরাজ করছে, তরুণরা কথা বলতে শিখেছে, তারা এরকম জবাবদিহিহীন কোনো রাজনীতিকে তারা আর টলারেট করবে না। তারা চায় অংশগ্রহণমূলক রাজনীতি, তারা চায় মর্যাদার রাজনীতি, তারা চায় ন্যায়ভিত্তিক একটি গণতান্ত্রিক দেশ যেন গঠন হয়, সেই ধরনের স্বপ্ন তরুণরা দেখতে পাচ্ছে। আসলে একটা রাষ্ট্র, এটা একটা সামাজিক চুক্তি। মানুষের নিরাপত্তা, মানুষের কল্যাণ করা, মানুষের সেবা করাই এই রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু মাঝখানে আমরা যেটা দেখেছি যে রাজনীতির একটা শ্রেণীর মধ্যে, একটা পরিবারের মধ্যে বন্দী হয়ে গিয়েছিল, যে কারণে মানুষের সেবা নয়, নিজেরাই যেন রাজা, এরকম একটা পজিশনে চলে গিয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী আমরা যেটা বিশ্বাস করি, আমরা ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করি। আমরা মানুষের সেবক হতে চাই। আমাদের 4 দফা কর্মসূচি রয়েছে। এই কর্মসূচিগুলোর মধ্যে 3টা দফাই হলো মানুষের জন্য। একটা হলো এই রাজনীতি বা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এসে মানুষের সেবা করা, মানে 4টে দফাই মানুষের জন্যই, সেবার জন্যই আমাদের 4টা দফা। প্রথম দফার মধ্যে রয়েছে আমরা মানুষকে আমাদের আদর্শের কথাগুলো প্রচার করি, আমরা আহ্বান করি, দাওয়াত দিই। 2 নম্বর কর্মসূচির মধ্যে আমাদের রয়েছে যে আমরা যেটা বিশ্বাস করি সেইটার আলোকে আমাদের নাগরিকদেরকে তৈরি করা, তাদেরকে সেই ধরনের কারিকুলাম, তাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে সেই ধরনের মানুষ হিসেবে আমরা গঠন করার চেষ্টা করি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই দেশে সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু যে গণতন্ত্র এবং সুশাসন এবং দুর্নীতিমুক্ত যে প্রশাসন, এইটা আমরা দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা সরকারের মধ্যেই দেখা যায় যে একটা বড় একটা অংশ থাকে যারা দুর্নীতিতে নিপীড়িত হয়, নিমজ্জিত হয়ে যায়। তো এই দুর্নীতিমুক্ত মানুষ গড়তে হলে তাহলে আমার কর্মীকে, আমার যারা ফলোয়ার, তাদেরকে সেই ধরনের মোটিভেশন দেওয়া, তাদেরকে সেই ধরনের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা, এটা আমাদের আর একটা কর্মসূচি। 3য় দফা যেটা কর্মসূচি আমাদের রয়েছে সেটা হলো
মানুষের সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে মানুষের বিপদে দুর্দিনে তাদের পাশে এসে দাঁড়ানো। এটা আমরা আরও সুযোগ পেয়েছিলাম করোনাকালীন সময়ে, যখন মানুষ চিকিৎসার জন্য রাস্তায় নামতে পারে নাই। আমরা তখন অ্যাম্বুলেন্স নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা তাদেরকে পিপি সাপ্লাই দিয়েছি, তাদেরকে বাসায় গিয়ে অক্সিজেন সাপ্লাই দিয়েছি। এইভাবে আমরা কাজ করেছি। এরপরে আমরা এই সময় যারা কর্মসংস্থান হারিয়ে যখন পথে বসার মতো অবস্থা, তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে পুঁজি সরবরাহ করেছি, আমরা ট্রেনিং দিয়েছি, আমাদের মা বোনদেরকে হস্ত প্রশিক্ষণ দিয়েছি, আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ দিয়েছি, তাদেরকে সেলাই মেশিন প্রদান করেছি এবং কিছু পুঁজি দিয়ে তাদেরকে যেন তাদের সংসার পরিচালনা করতে পারে সেই ধরনের ব্যবস্থা আমরা করেছি। আমরা স্বাস্থ্যসেবা, আমরা স্যানিটেশন, এই কাজগুলো আমরা করে থাকি। সর্বশেষ যেটা আমাদের কর্মসূচি সেটা হলো রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ। আমরা এই দীর্ঘ 54 বছরে বিভিন্ন সময়ে ইলেকশনে আমরা অংশগ্রহণ করেছি এবং সবসময় আমাদের কিছু না কিছু অংশগ্রহণ ছিল। আমরা কখনো 10 জন, কখনো 18 জন, কখনো 20 জন, কখনো 3 জন, এরকম আমাদের সংসদ সদস্য ছিল। আমরা একটা পর্যায়ে 2001 থেকে 2006 এই সময়ে আমাদের 18 জন পুরুষ এবং 2 জন মহিলা এমপি সহ 20 জন নিয়ে এবং 2 জন মন্ত্রী আমাদের সেই সংসদে ছিল। আমরা দেখানোর চেষ্টা করেছি যে আমাদের এই দীর্ঘ সময়ে 86 জন এমপি কাজ করেছেন। আলহামদুলিল্লাহ, এই কোনো এমপির বিরুদ্ধে দুর্নীতির কোনো মামলা আমরা দেখতে পাই নাই, অ্যান্টি কারাপশনের কোনো অভিযোগ আমরা দেখতে পাই নাই। এমনকি আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছেন। সেই মন্ত্রণালয়গুলো শেখ হাসিনার এই 15 বছরে দূরবীন দিয়েও তারা আমাদের মন্ত্রীদের শুধু আর্থিক দুর্নীতি শুধু নয়, তাদের অন্যান্য যে কার্যক্রমগুলো ছিল, দলীয়করণ, আত্মীয়করণ, স্বজনপ্রীতি, এগুলোও আমরা সেখানে দেখেছি তারা উল্লেখ করতে পারে নাই। তো এগুলো হলো আমাদের মানে দলীয় বিষয় বলছি। এখন আমাদের যেটা মানে এই ইলেকশনের জন্য আমরা যেটা মনে করি যে একটা রাষ্ট্রে যখন সবাই ভোট দিতে পারবে, যখন স্বপ্ন দেখতে পারবে, কথা বলতে পারবে, তখন রাষ্ট্র শক্তিশালী হবে এবং সেই রাষ্ট্রে যদি প্রত্যেকটি সেক্টর থেকে মানুষ অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ নারী, পুরুষ, যুবক, যুবতী, কৃষক, ব্যবসায়ী, শিক্ষক, সবাই যখন অংশগ্রহণ করতে পারবে। এখানে একটা কথা আসছে যে সংখ্যালঘু, বাংলাদেশ জামাত ইসলামী সংখ্যালঘু বলে কিছু মনে করেন। আমরা মনে করি সবাই নাগরিক। একজন নাগরিক হিসাবে সবার মর্যাদা থাকতে হবে। তিনি যদি বাংলাদেশের নাগরিক হন, কোন ধর্মের, কোন দলের, আমরা এগুলোকে বিশ্বাস করি না। আমরা চাই সবাই মিলে যদি আমরা দেশটাকে গঠন করতে পারি, প্রত্যেকের অংশগ্রহণ যদি থাকে, তাহলে আমাদের রাষ্ট্র শক্তিশালী হবে এবং এগিয়ে যাবে। এক্ষেত্রে আর একটা কথা আসছে নারীদের ব্যাপারে। আসলে দেশের অর্ধেক হলো নারী। এই নারীদের পিছনে রেখে বা তাদেরকে অ্যাভয়েড করে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হোক, প্রশাসনিক ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ প্রয়োজন রয়েছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের ইস্তেহার তৈরি হচ্ছে, সেখানে আমরা এগুলা উল্লেখ করব। বিশেষ করে নারীদের ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য থাকবে। আমরা চাইব যে সরকার যেন নারীদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে, তাদেরকে উদ্যোক্তা হতে সাহায্য করে, তাদেরকে নিরাপত্তা প্রদান করতে পারে। আমি ঢাকা 8 আসনে জামাতের প্রতিনিধি হিসাবে ইলেকশনের জন্য মনোনীত হয়েছিলাম, কিন্তু আমাদের আসন সমঝোতার কারণে এখানে এনসিপিকে আমাদেরকে ছেড়ে দিতে হয়েছে, অর্থাৎ আমি আর প্রার্থী নাই। তো আমি যখন ভোট ক্যাম্পিংয়ে গিয়েছি, সেখানে এই ধরনের প্রশ্ন আসছে যে আমরা নারীদের জন্য কি করব, নারীদের ব্যাপারে আমাদের কর্মসূচি আছে কিনা। আমরা বলেছি এবং তারা বলেছে যে আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগি, আমি কি বাসা থেকে চাকরিতে গিয়ে আবার ফিরে আসতে পারবো, জামাত কি এ ধরনের কোনো উদ্যোগ নেবে কিনা। অবশ্যই আমাদের এটা দেখতে হবে যে একজন বোন তিনি যেন বাসা থেকে বের হয়ে
নিরাপদে চাকরিস্থলে যাবেন এবং ফিরে আসেন, সেই নিরাপত্তাটা রাষ্ট্রকে দিতে হবে। এরপরে আরও কিছু প্রশ্ন আসে, যেমন বোনদের ছোট ছোট বেবিদেরকে রেখে তারা নিরাপদে চাকরি করতে তাদের সমস্যা হয়। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আমাদের প্রস্তাব থাকবে পর্যাপ্ত ডে কেয়ারের ব্যবস্থা রাখা, যেন বাচ্চাদেরকে রেখে ওনারা নির্বিঘ্নে চাকরি করে আবার বাচ্চা নিয়ে ফিরে আসতে পারেন। এছাড়া আরও অনেক সমস্যা রয়েছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই 54 বছরের মধ্যে প্রায় 25 বছরই 2 জন নারী আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু ওনারা কেন এগুলো খেয়াল করেননি? দেখেন, আমাদের বোনদের জন্য অনেক সমস্যা রয়েছে, যেমন মার্কেটে পর্যাপ্ত মহিলা বান্ধব ওয়াশরুমের ব্যবস্থা নেই, টয়লেটের ব্যবস্থা নেই। এরপরে শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা বিভিন্ন জায়গায় নারীরা যখন আসে সেখানে এই ধরনের আমরা দেখতে পাই না, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায়। তো এগুলো আমাদের অবশ্যই রাষ্ট্রের পক্ষ থেকে নজর দিতে হবে, এটা আমাদের ইশতেহারের মধ্যে এগুলো আমরা রাখবো, যেন আগামীতে আমরা সবাই মিলে দেশ গঠন করতে পারি, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, দেশের উন্নয়ন অগ্রগতি যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। আমাদের যে জুলাই আগস্টের বিপ্লবের পরেও নাকি সংখ্যালঘুদের উপরে ব্যাপকভাবে হয়েছে। আসলে দু একটি ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলোর কিন্তু ধর্মীয় দিকের চাইতে পলিটিক্যাল দিকটাই এখানে বেশি ছিল। কারণ যেমন আমার যেমন জামাত করার অধিকার আছে, আর একজনের তো আওয়ামী লীগ করার অধিকার ছিল এক সময়। তো ওনারা কিন্তু রাজনৈতিক পরিচয়গুলোকে এমনভাবে হাইলাইট করেছিলেন যেগুলোর কারণে ওই সময় কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এরকম ব্যাপক ভিত্তিক কিছু হয়নি। আপনারা জানেন যে এই সময় কিন্তু মাদ্রাসা ছাত্ররাও মন্দির পাহারা দিয়েছে। যে সময় রাষ্ট্র গঠন হয়, মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় নাই, পুলিশ ছিল না, সেই সময় কিন্তু উপাসনালয়গুলো কিন্তু বিভিন্ন দল এবং মাদ্রাসা ছাত্ররাও পাহারা দিয়েছে। একটা পর্যায়ে আমরা বলছি যে এখন তো সরকার গঠন হয়ে গেছে, এখন সরকার দেখবে, মসজিদ যদি পাহারা দিতে না হয় তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে, এটা বলে কিন্তু আবার সবাই যার যার জায়গায় ফিরে গিয়েছে। এবং আমি মনে করি যে 54 বছরের মধ্যে এই বছরই এই দুটা দুর্গাপূজা গেছে, যেটা নির্বিঘ্নে এবং খুব শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তো এই জন্য আমার মনে হয় যে সাদাকে সাদা, কালোকে কালো বলা উচিত, আমরা একমুখী যেন না হই একটা। আর দ্বিতীয় বিষয় হলো যে আমার মুন্নি আপা বলছেন যে জামাত একজন নারী প্রার্থীও পেল না কেন। আসলে দেখেন, 15 বছরে আমরা কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস যেটাকে করা দরকার ছিল আমরা সেগুলো করতে পারি। কিছু পলিটিক্যাল রাজনৈতিক কর্মসূচি আমরা পালন করছি, অবরোধ, হরতাল, এইগুলো। বাট একটা ইলেকশন করার মতো যে নারীদেরকে ওই এনভায়রনমেন্ট আমাদের ছিল না, এই স্বল্প সময় আমরা বের করতে পারিনি। আগামীতে আমরা ইনশাল্লাহ এটা করব। আর একটা হলো ওই যে প্রতিবন্ধীদের বিষয়ে বলি, 91 সালের ইশতেহারে আমরা প্রতিবন্ধীদের বিষয়ে প্রথম উল্লেখ করি, এবং সেই সময়ে এবং আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব উনি প্রতিবন্ধীদের জন্য অনেক কাজ করেছেন, এবং আমরা প্রতিবন্ধীদেরকে আমাদেরই একটা অংশ মনে করি, সমাজের একটা অংশ মনে করি, এবং আমাদেরই তারা ভাই বোন, এদেরকে আমরা এইভাবে মন করি, এবং আমাদের ইশতেহারে তাদের ব্যাপারে কথা থাকবে। আর একটা বিষয় হলো যে আমরা কিছু কাজ করেছি, যেমন ধর্মীয় সংখ্যালঘু বলতে আমরা কিছু মনে করি, আগেও বলেছি, সবাই নাগরিক হিসেবে সমান। ইতিমধ্যেই আমরা একজন প্রার্থীকে দিয়েছি, উনি হিন্দু ধর্মাবলম্বী একজন প্রার্থীকে আমরা কিন্তু জামাত থেকে মনোনয়ন দিয়েছি। আগামীতে ইনশাল্লাহ এগুলো আরও বাড়বে, এবং আমরা সবাই মিলেই বাংলাদেশকে ওন করবো ইনশাল্লাহ।